বাইক চালিয়ে দিনে 500-700 টাকা রোজগার করাটা পশ্চিমবঙ্গের ছেলে মেয়েদের যেখানে পেশা হয়ে দাঁড়িয়েছে, সেখানে তৃণমূল কংগ্রেস ভারতবর্ষের রিজিওনাল পার্টিগুলোর মধ্যে সবচেয়ে বড়লোক পার্টি হয় কি করে? ডিএমকের মতো দল থাকা সত্ত্বেও, সমাজবাদী পার্টির মতো দল থাকা সত্ত্বেও কি করে হয়? কেন হয়? কি সুবিধা মমতা ব্যানার্জি তাদের দিতে, মানে যারা টাকাটা দেয় তাদেরকে কি সুবিধা মমতা ব্যানার্জি দেন? একাধিক তৃণমূল নেতার বাড়িতে ইডির তল্লাশি চাপে রেখেছে তৃণমূলকে। ভোটের আগেই এই ইডি রেড কি তৃণমূলকে দুর্বল করার জন্য? প্রসেনজিৎ দা, রেড হচ্ছে দেবাশিস কুমারের বাড়িতে, সুজিত বোসের বাড়িতে, যারা মমতা ব্যানার্জির খুব ক্লোজ। কিন্তু আমার প্রশ্ন আপনাকে, সুজিত বোসের সাথে নির্মল দত্তর কি সম্পর্ক? পাপ্পু সোনার সাথে দেবাশিস কুমারের কি সম্পর্ক? কাজল সাহার সাথে দেবাশিস কুমারের কি সম্পর্ক? এই চরিত্রগুলো কে এবং কারা, এবং এরা কেন এখন অ্যারেস্টেড হচ্ছে? পাপ্পু সোনা কে? নির্মল দত্ত কে? কাজল সাহা কে? ওই পাড়ার লোকেরাই তো এই প্রশ্নগুলো তুলেছে। এখন এখানে একটা কলকাতায় কিছু লোক গুজগুজ ফুসফুস করছে, মা ফ্লাইওভারের ওপর দিয়ে যাওয়ার সময় ডান দিকে বাঁ দিকে তাকিয়ে কালিম গ্রুপ বলে একটা গ্রুপ প্রমোটিং করে, শুধু মুসলিম এলাকায় প্রমোটিং করে। মা ফ্লাইওভার দিয়ে গেলে বাঁ দিকে দেখা যায় কালিম গ্রুপ বলে লেখা আছে, বিভিন্ন উঁচু উঁচু বাড়ি হচ্ছে। ডান দিকেও দেখা যায় কালিম গ্রুপ বলে প্রমোটিং হচ্ছে। আমি পাপ্পু সোনা টোনা ছেড়ে দিলাম, এই কালিম গ্রুপটা কে হঠাৎ করে গজিয়ে উঠলো? বিভিন্ন মুসলিম এলাকায় জমি পাচ্ছে কিভাবে, কাদের জমি পাচ্ছে, কে এই মালিক কালিম গ্রুপের, হঠাৎ এরকমভাবে এত ক্যাশ টাকা তার কাছে আসছে কোথা থেকে যে এত বাড়ি বানাচ্ছে, কি করে হচ্ছে? হঠাৎ এই সমস্ত জায়গাগুলোতে যতক্ষণ না আগুন লাগলো তার আগে রুপটপ রেস্তোরাঁ হওয়া শুরু করেছিল, কারা করছিল, কোথা থেকে ক্যাশ টাকাগুলো আসছিল? দক্ষিণ কলকাতার বিভিন্ন জায়গাতে কাফে তৈরি হচ্ছে, সেই কাফেতে কত টাকা আর বিক্রি হয় কেউ জানে না, কিন্তু কাফেগুলোতে তৈরি করতে যত টাকা লাগে সেই ক্যাশ টাকাগুলো কোথা থেকে আসছে? সারা কলকাতা শহরটাকে যদি একবার কেউ সারাদিন ধরে ঘুরে বেড়ায় না, আর যদি তার ইনকুইজিটিভ মাইন্ডসেট থাকে, তাহলে এই বিভিন্ন রকমের প্রশ্নগুলো উঠতে থাকবে। যে সল্ট লেকে যতগুলো রেস্তোরাঁ আছে, সারা সন্ধ্যাবেলা যদি কেউ ঘুরে বেড়ায় তাহলে সব মিলিয়ে রেস্তোরাঁগুলোতে 10 জনের বেশি কাস্টমার দেখতে পাবে না। এই রেস্তোরাঁগুলো কে বানাচ্ছে, কারা বানাচ্ছে, এত কোটি কোটি টাকার ইন্টেরিয়ার কোথা থেকে তৈরি হচ্ছে, এত খালি অবস্থায় দিনের পর দিন বসে থাকছে, সেখানগুলোতে কে লোকেদেরকে মাইনে দিচ্ছে, এই টাকাগুলো কোথা থেকে আসছে? এই একই সেই সোনা পাপ্পুটা কে, অমুকটা কে, তমুকটা কে, এই সবই এই প্রশ্নগুলো করলেই তো উত্তরগুলো পাওয়া যায়। যে এই প্রশ্নগুলো মাথায় এলেই তো উত্তরগুলো পাওয়া যায়, যে এত কাফে কেন তৈরি হচ্ছে, এত রুফটপ কেন তৈরি হচ্ছে, সল্টলেকে এত কাফে কেন তৈরি, এই রেস্তোরাঁ বা কাফে কেন তৈরি হচ্ছে, কালিম গ্রুপ কোথা থেকে এলো, কে তার উৎস, এত বড় বড় ফ্ল্যাট কেন বানাচ্ছে, কোথা থেকে টাকা আসছে, বা এই যে নিউ টাউন বা তার আশেপাশের বিভিন্ন জায়গাতে এত ইউনিট কী করে তৈরি হচ্ছে, এত ইউনিট কি সত্যি পশ্চিমবঙ্গে বিক্রি হচ্ছে? এই প্রশ্ন করলেই জানতে পারা যাবে যে এই যে নামগুলো আপনি বললেন সেই নামগুলো কারা, তাদের সঙ্গে কাদের যোগাযোগ, সেই রাজনৈতিক নেতারা তাদের টাকাগুলো কোথা থেকে আসছে। এর জন্য কোনো রকেট সায়েন্স নেই, শুধু যোগসূত্রগুলো। ওই যে দেখবেন না যে ক্রাইম পেট্রোল বা ইত্যাদিতে পিছনে একটা বোর্ড থাকে, সেই বোর্ডে নানা রকমের বোর্ড পিন চিপকে এটার সঙ্গে এটার যোগ, ওটার সঙ্গে ওটার যোগ, ওটার সঙ্গে সেটার যোগ, এরকম করে একটা গ্রাফিক্যাল ডিজাইন তৈরি হয়। তো সেই রকম একটা গ্রাফিক্যাল ডিজাইন তৈরি করে নিলেই হলো যে অমুকের সঙ্গে তমুক, তমুকের সঙ্গে অমুক, অমুকের সঙ্গে তমুক, এইসব করতে করতে তার মাথায় কে আছে। জয় তরফদার বলে একজন ভদ্রলোক, তার নামে একটা শেল কোম্পানি করা হয়েছে, সেই শেল কোম্পানি থেকে কোটি কোটি টাকা টিএমসির কাছে যাচ্ছে। তাহলে এগুলোই তো, মানে এই শেল কোম্পানিগুলোকে আইডেন্টিফাই করা,
এদের ভারতবর্ষের যত রিজিওনাল পার্টি আছে তার মধ্যে সবচেয়ে বেশি টাকা তৃণমূল কংগ্রেসের কাছে। এটা তো অফিসিয়াল রেকর্ড, এটা অফিসিয়াল রেকর্ড। তো কি এমন পশ্চিমবঙ্গে ব্যবসা নেই, পশ্চিমবঙ্গে ইন্ডাস্ট্রি নেই, পশ্চিমবঙ্গে কিছুই নেই? লোকেরা এই রাস্তাটা আমাদের সামনে, এই রাস্তাটা পারাপার করা বিপদ, কারণ গিগ ওয়ার্কার যারা ডেলিভারি বয় তারা হু হু করে সারাদিন ধরে বাইক চালাচ্ছে। তাহলে বাইক চালিয়ে দিনে 500-700 টাকা রোজগার করাটা পশ্চিমবঙ্গের ছেলে মেয়েদের যেখানে পেশা হয়ে দাঁড়িয়েছে, সেখানে তৃণমূল কংগ্রেস ভারতবর্ষের রিজিওনাল পার্টিগুলোর মধ্যে সবচেয়ে বড়লোক পার্টি হয় কি করে? ডিএমকের মতো দল থাকা সত্ত্বেও, সমাজবাদী পার্টির মতো দল থাকা সত্ত্বেও কি করে হয়? কেন হয়? কি সুবিধা মমতা ব্যানার্জি তাদের দিতে, মানে যারা টাকাটা দেয় তাদেরকে কি সুবিধা মমতা ব্যানার্জি দেন? যেখানে শিল্প নেই, শুধু ট্রেডিং হয়, সেখানে মমতা ব্যানার্জি কি সুবিধা দেন যে তৃণমূল কংগ্রেস, বিজেপি, জাতীয় কংগ্রেসের পরেই সবচেয়ে বড় লোক হচ্ছে তৃণমূল কংগ্রেস, যার পশ্চিমবঙ্গের বাইরে কোনো অস্তিত্ব নেই এবং পশ্চিমবঙ্গে কোনো শিল্প নেই। বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক প্রসেনজিৎ বক্সী ট্রু নিউজকে বললেন কি হতে পারে এর পরিণতি। গুজরাটি ভোট যাতে ভবানীপুরে মমতা ব্যানার্জির কাছে না যায়, ইডি বুক করেছে একজন গুজরাটি বিজনেসম্যান মিরাজ শাহ বলে। আমার প্রশ্ন আপনাকে, অমিত শাহ কি কোথাও না কোথাও চেষ্টা করছে সব রকম ভাবে মমতা ব্যানার্জির ফান্ডিং সোর্স কেটে দেওয়ার? কারণ এই যে মিরাজ শাহকে রেড করে বুক করেছে, তাতে দুটো কাজ হবে: এক, গুজরাটি ভোটার্স কাটবে; দুই, ফান্ডিং বন্ধ হয়ে যাবে। পশ্চিমবঙ্গে যখন মিরাজ শাহকে গ্রেপ্তার করা হয় তখন আমরা কি জানতাম? আমাদের মতো নির্বোধ সাংবাদিকরা আমরা জানতাম যে মিরাজ শাহ হচ্ছে মমতা ব্যানার্জির নির্বাচনের প্রপোজাল। এছাড়া আর তো কিছু জানতাম না, নমিনেশনের প্রপোজাল। উনি যে মমতা ব্যানার্জির টাকা পয়সার হিসেব রাখেন, এটা তো মমতা ব্যানার্জি নিজেই স্টেজ থেকে ঘোষণা করেছেন। এটা তো পশ্চিমবঙ্গের মানুষ জানতো না। বড় বড় মিডিয়া হাউস তারা সকাল থেকে দুপুর পর্যন্ত চালিয়ে গেছেন যে মমতা ব্যানার্জির নমিনেশনের প্রপোজার মিরাজ শাহকে গ্রেপ্তার করা হয়েছে। আপনি খুঁজে দেখুন, সকাল থেকে যদি মিডিয়া স্ক্যান করেন আপনি দেখে যাবেন যে এই খবরটাই চালানো হয়েছে যে মমতা ব্যানার্জির নমিনেশনের প্রপোজার মিরাজ শাহকে ভবানীপুর ইনস্টিটিউটের ফাউন্ডার অমুক তমুক তাকে গ্রেপ্তার করা হয়েছে। এটা মমতা ব্যানার্জি তার নির্বাচনী প্রচারের মঞ্চ থেকে ঘোষণা করেছেন যে আমার টাকা পয়সার হিসেব যে রাখে তাকে পর্যন্ত গ্রেপ্তার করা, তার পিছনে পর্যন্ত লেগেছে। তো ঠাকুর ঘরে গিয়ে আমি তো কলা খাইনি, আমরা তো জানতাম না যে মিরাজ শাহ মমতা ব্যানার্জির টাকা পয়সার হিসেব রাখে। তো আমরা কি করব? এটা তো উনি বলেছেন। প্রসেনজিৎদা, রাসবিহারী খুব ক্রিটিক্যাল সিট 2026-এ। এই যে দেবাশিস কুমারের ওপর আইটি রেড হলো, এইটা কি দেবাশিস কুমারের বিরুদ্ধে অ্যাক্ট করবে এবং স্বপন দাশগুপ্তাকে এগিয়ে নিয়ে যাবে, নাকি সিম্পেথি ভোট, ওই এলাকার দেবাদার যে ফ্যান ক্লাব আছে তাদের সিম্পেথি ভোট সুইং করবে দেবাশিস কুমারের ওপর? এটা বলা খুব মুশকিল। এই দেবাশিস কুমার কিন্তু তৃণমূলের অত্যন্ত নতুন একজন নেতা। এরকম নয় যে দেবাশিস কুমার কিন্তু দিনের পর দিন ইন্ডিপেন্ডেন্ট হিসাবে ওই এলাকার কাউন্সিলর ছিলেন। ওনাকে কিন্তু তৃণমূল কংগ্রেস কোনোদিনই দলে নেয়নি, বহুদিন বাদে ওনাকে দলে নেওয়া হয়েছে। উনি 2-3 বার ইন্ডিপেন্ডেন্ট কাউন্সিলর হিসেবে জিতেছেন ওই এলাকা থেকে। এই ইতিহাসটা কেউ জানে না, এটা জানা দরকার। ওখানে যারা দেবাদা ফলোয়ার, তৃণমূল ফলোয়ার হিসেবে নাকে কাঁদছে, উনি পপুলার, নানা কারণে পপুলার, কিন্তু এটা একটা ক্রাইম। সেই ক্রাইমের রাস্তা ধরে ইডি গেছে এবং ইডি গিয়ে তাকে তার বাড়িতে রেড করেছে ইত্যাদি ইত্যাদি। এখন প্রশ্নটা হচ্ছে, বাকিটা সাধারণ মানুষের, রাসবিহারী একটা শিক্ষিত জায়গা, তারা যেভাবে নেবেন। স্বপন দাশগুপ্ত এমন একজন মানুষ যা পুরোপুরিভাবে বাংলাকে রিপ্রেজেন্ট করে। আবার দেবাশিস কুমারও এমন একজন মানুষ যিনি
এই ধরনের যার বিরুদ্ধে অভিযোগ উঠছে যে তিনি বিধায়ক হওয়ার আগে তার যা সম্পত্তি ছিল, বিধায়ক হওয়ার পরে সেটা 5 বছরেই ডবল হয়ে গেছে। কারণ এইসব বিষয় যদি হয়ে থাকে সত্যি, তাহলে ওনার পক্ষে কঠিন লড়াইটা। দেখা যাক, ভালো লড়াই আমরা আশা করব।